ঢাকায় ড্রামে ভরা ২৬ খণ্ড লাশ, বেরিয়ে এলো নতুন তথ্য। প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টাতেই করা হয় হত্যা। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান বিএনপির মহাসচিবের। রাজধানী জুড়ে অদৃশ্য আতঙ্ক, নিরাপত্তা জোরদার। ঢাকা ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন। বিহারে বিজেপি জোটের ভূমিধস জয়, প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে এনডিএ জোট। মোদির নজর এবার পশ্চিমবঙ্গে। মেসির গোল এবং অ্যাসিস্ট, বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলের জয় আর্জেন্টিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। হাইকোর্ট এলাকা থেকে ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। র্যাব বলছে, পরকীয়া ও ব্ল্যাকমেইলের জেরেই হত্যা করা হয় ব্যবসায়ী আশরাফুল হককে। এই ঘটনায় হত্যার মূল আসামি জরেজুল এবং তার প্রেমিকা শামিমা ১ মাস ধরে ব্যবসায়ী আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করেন। হত্যার পর তারা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দুটি নীল রঙের ড্রাম আর ২৬ টুকরো লাশ। গেল বৃহস্পতিবার রাত থেকে প্লাস্টিকের ড্রামের এই লাশের রহস্য চাঞ্চল্যের সৃষ্টি করে দেশ জুড়ে। নেপথ্যে একটি ত্রিভুজ প্রেমের গল্প। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছ থেকে ২৬ টুকরো মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আশরাফুল হকের পরিচয় বের করে পুলিশ। পরে একে একে খুলতে থাকে সব রহস্যের জট। পুলিশ জানায়, পরকীয়ার জেরেই ঘটে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে নিহতের বন্ধু জরেজুল ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও র্যাব। শামিমার স্বীকারোক্তি অনুযায়ী সে ও তার প্রেমিক জরেজুল মিলে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের পরিকল্পনা করেন। লক্ষ্য ছিল ১০ লাখ টাকা আদায় করা। ১ মাস ধরে শামিমা আশরাফুলকে আকৃষ্ট করতে যোগাযোগ চালিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী ঢাকার শনির আকড়ায় বাসা ভাড়া নিয়ে তাকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। অচেতন অবস্থায় জরেজুল তাদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন। এরপর ১২ নভেম্বর দুপুরে আশরাফুলকে পুরোপুরি অচেতন করে দড়ি দিয়ে বেঁধে এবং মুখে কস্টেপ লাগিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে জরেজুল। লাশ পাশের ঘরেই রেখে দুজন রাত কাটান। শনিবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। তিনি আরও জানান, হত্যার পর বুঝতে পারেন রক্ষা নেই জরেজুল ও প্রেমিকার। পালিয়ে তারা কুমিল্লার দাউদকান্দিতে চলে যান। সেখানে গিয়ে দুজন এবার পরিবর্তন করে নিজেদের গন্তব্য। দুজন দুদিকে চলে যান, তবে শেষ রক্ষা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তারা। শামিমার তথ্য অনুযায়ী শনির আকড়ার নূরপুর এলাকা থেকে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কস্টেপ, একটি গেঞ্জি ও হাফ প্যান্ট উদ্ধার করেছে র্যাব ৩। র্যাব জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কিনা তা প্রধান আসামি জরেজুলকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার হবে। গ্রেফতার শামিমা আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, ২৬ টুকরো লাশের রহস্য উন্মোচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। চলে যাচ্ছি তার কাছে। তন্ময়, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। তন্ময়, এই যে ২৬ টুকরো লাশের রহস্য উন্মোচন নিয়ে এত আলোচনা হচ্ছে এবং রহস্য উন্মোচন হয়ে গিয়েছে, শুরুতেই শোনা যাচ্ছিল যে এটি ত্রিভুজ প্রেমের গল্প, কিন্তু এখন শোনা যাচ্ছে যে ব্ল্যাকমেইলের পরিকল্পনা ছিল। আসলে রহস্যের জটটা কোথায়? জি, এটি আসলে একটি রহস্যজনক হত্যাকাণ্ড। কারণ হচ্ছে যে হত্যার শিকার হয়েছেন আশরাফুল ইসলাম, তার বাড়ি রংপুরে, এবং যে হত্যাকাণ্ডের প্রধান আসামি তারই বন্ধু জরেজুল, তিনি হত্যাকাণ্ডের প্রধান আসামি, তার বাড়িও রংপুরে। এবং এই যে মাঝখানে একজন নারী, তার নাম শামিমা, তার বাড়ি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে। তো ঘটনার দিন, অর্থাৎ লাশ উদ্ধারের ঘটনা হচ্ছে 13ই নভেম্বর,
আপনি জানেন যে সেদিন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ছিল ঢাকাতে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও ছিল খুব কম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতো। তো সেদিন দুপুরবেলা 2টি ড্রামে করে হাইকোর্ট এলাকার সামনের রাস্তায় 2টি ড্রামে লাশ ফেলে যায়, ড্রামে করে, যে এই দুইজন জরেজুল এবং শামীমা। এই শামীমা হচ্ছে প্রথমে সম্পর্ক হয় জরেজুলের সঙ্গে, প্রায় 1 বছর ধরে জরেজুলের সঙ্গে পরক্রিয়ার সম্পর্ক, এবং এই 3জন ব্যক্তি অর্থাৎ নিহতের শিকার আশরাফুল, গ্রেপ্তার জরেজুল এবং আরেকজন গ্রেপ্তার নারী শামীমা, 3জনই কিন্তু বিবাহিত। তো 3জনের মধ্যেই অবৈধ সম্পর্ক ছিল। মূলত এই অবৈধ সম্পর্কর জেদ ধরে মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে, এবং হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে তাদের পূর্ব পরিকল্পনা ছিল না, তাদের পরিকল্পনা ছিল ভিন্ন, কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এবং এই হত্যাকাণ্ডে জরেজুল তিনি মূলত প্রধান, তার পরিকল্পনা, এবং এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন শামীমা। এবং সে হত্যাকাণ্ডের দিন তারা একই ফ্ল্যাটে ছিলেন, তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, সেই ফ্ল্যাটেই তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এবং পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব এই 2 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আজকে আসলে রহস্যের জট খোলে, যে প্রথম দিকে বলা হচ্ছিল ত্রিভুজ প্রেমের সম্পর্ক, কিন্তু পরবর্তীতে আসলে যেটি দেখা গেল ব্ল্যাকমেইল করে তাকে মূলত ডেকে আনা হয়, এবং ডেকে আনার পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা কিন্তু দেখেছি পুলিশ এবং র্যাবের কথা যেটি বলছিলেন, খুব দ্রুত গ্রেফতার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। শামীমা তো স্বীকারোক্তি দিয়েছে, এখন যদি একটু জিজ্ঞেস করি যে শামীমার ভূমিকা এবং তার স্বীকারোক্তিতে ঘটনা প্রবাহে কি কোনো অসামঞ্জস্য দেখা দিয়েছে কিনা, এবং সাথে সাথে জানতে চাই যে দ্রুত গ্রেফতার প্রক্রিয়া এখানে আইন শৃঙ্খলা বা তদন্তকারী সংস্থার কোন পদ্ধতিগত বা সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে? হত্যাকাণ্ডের পরে যখন মরদেহ উদ্ধার করা হয়, মরদেহটা কিন্তু 26টা টুকরা করা হয়, মাথা থেকে পা পর্যন্ত 26টি টুকরা করা হয়। এবং টুকরার পরবর্তীতে আপনি জানেন যে এর আগেও আমরা একটি নিউজে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, দর্শকরাও জানে, সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডের পরে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ, তার নাম পরিচয় শনাক্তে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি রয়েছে, সেটি পুলিশের কাছে রয়েছে, এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট সেই পদ্ধতি তাদের কাছে রয়েছে। সঙ্গে সঙ্গে সিআইডির টিম ঘটনাস্থলে যায়, এবং ঘটনাস্থলে যে তারা ফিঙ্গার নেয়, মরদেহের ফিঙ্গার নেয়, এবং ফিঙ্গারপ্রিন্টে কিন্তু বেরিয়ে আসে তার এনআইডির সম্পূর্ণ তথ্য, অর্থাৎ তার বাড়ি রংপুর, তার নাম হচ্ছে আশরাফুল হক। তো এই ধরনের সব তথ্য বেরিয়ে আসে, এবং পরবর্তীতে জানা যায় তিনি ঢাকায় এসেছিলেন ব্যবসায়ের কাজে। তো সিআইডি প্রথমে মরদেহ শনাক্ত করে, নাম পরিচয় শনাক্ত করে, এরপরে কিন্তু ছায়া তদন্ত শুরু করে হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত রয়েছে এবং লাশ এখানে কারা ফেলে গেল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একই সাথে র্যাব তদন্ত শুরু করে। এর মধ্যে কিন্তু মামলা হয়। এই আশরাফুলের বড় বোন তিনি গতকাল শাহবাগ থানায় একটি মামলা করেন, হত্যার মামলা, যেটি এই জরেজুলকে প্রধান আসামি করে মামলা করা হয়, কিন্তু মামলার সেখানে শামীমার নাম কিন্তু ছিল না। অর্থাৎ এই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবার কিন্তু শামীমার ঘটনাটি জানতো না, জানতো যে জরেজুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তো ডিবি তদন্ত করার এক পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে পলাতক অবস্থায় জরেজুলকে গ্রেপ্তার করে গতকাল রাত্রে, এবং গতকাল রাত্রে একই সঙ্গে কুমিল্লা থেকেই এই শামীমাকে গ্রেপ্তার করা হয়। মূলত আপনি যেটি বলছিলেন, খুব দ্রুততার সঙ্গেই র্যাব এবং পুলিশ এই আসামি গ্রেপ্তার করে, এবং যে ঘটনাটি ঘটেছে এটি আসলে উদ্ঘাটন করে। আমরা দেখেছি অনেক দিন পরেও কিন্তু ঘটনা উদ্ঘাটিত হয় না, আসামি গ্রেপ্তার হয় না, কিন্তু এই ঘটনাতে আমরা পুলিশের খুব সক্রিয় ভূমিকা দেখলাম। একদমই তাই। এবং তন্ময়, এই ঘটনাটি কিন্তু আজকেই প্রথম নয়, দুঃখিত, আমরা এর আগেও অনেক ঘটনা দেখেছি, হরহামেশাই কিন্তু এমন ঘটনা ঘটছে, এবং মাত্র 10 লাখ টাকার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড, এবং যতদূর জানি যে মাদক সেবন করে ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা আসলে কেন এত নৃশংস হয়ে উঠছি, আপনার কি মনে হয়? জি, এটি আসলে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা। কারণ আপনি দেখে থাকবেন যে বিভিন্ন টিভি সিরিয়ালে এই ধরনের নৃশংসতম খুনের ঘটনা দেখায়, বা আমরা বিভিন্ন গল্প শুনি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো আসে। এবং এর প্রধান একটি অন্যতম কারণ হচ্ছে যে মাদক।
মাদক সেবনের ফলে কিন্তু মানুষ নৃশংস থেকে নৃশংসতম হয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় কিন্তু র্যাব দাবি করছে ইয়াবা সেবন করেছিল জরেজুল এবং তিনি ইয়াবা সেবনের পরে আসলে এরকম 26 টুকরা করে। আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির দাবি যে তারা কিন্তু মাদকের কোনো সংশ্লিষ্টতা পায়নি। অর্থাৎ দুই বাহিনীর কিন্তু দুই রকম বক্তব্য আসছে হত্যাকাণ্ডের আগের ইস্যুতে। র্যাবের দাবি আমি বলছিলাম ইয়াবা, কিন্তু ডিবি বলছে এখানে কোনো ইয়াবার কোনো সংশ্লিষ্টতা নাই, মূলত টাকা পয়সা নেয়ার কারণে, অর্থাৎ এই যে 10 লাখ টাকার কথা আসছে, এই টাকা নেয়ার কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং একটি অন্যতম ইস্যু ছিল অবৈধ সম্পর্ক, পরকীয়ার যে সম্পর্ক, এই সব সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা। একদমই তন্ময়, আমি এখানেই আসতাম যে এই আলোচনাগুলো হচ্ছে বা এই রহস্যময় খুন ঘটছে, এর সঙ্গে একটি বিষয় না আসলেই নয়, সেটা হচ্ছে পরকীয়া, ত্রিভুজ প্রেমের গল্প বা পরকীয়া যেটি বলি না কেন, এই সব সম্পর্কে কিন্তু শেষ পরিণতি আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি মৃত্যু। তো এই ধরনের অপরাধ থেকে আসলে পরিত্রাণের উপায় কি, আপনার কি মনে হয়? জি, সম্প্রতি আসলে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে, কারণ এই পরকীয়ার যখন সম্পর্ক চলে আসে তখন কিন্তু একটি নয়, দুটি নয়, 3টি পরিবার এখানে আসলে ভুক্তভোগী হয়। এই ঘটনা কেন্দ্র করে আপনি দেখেন শামীমাও কিন্তু ম্যারিড, অন্যদিকে জরেজুল ম্যারিড এবং যে নিহত ব্যক্তি আশরাফুলও ম্যারিড। তো 3 পরিবার এখানে ভুক্তভোগী এবং 3 পরিবার সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ভুক্তভোগী। তো পরকীয়ার এই অবৈধ সম্পর্কের ফলে শেষ পরিণতি আসলে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু বা খুনের মতো, নৃশংসতম খুনের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনায় হচ্ছে আমি একটু আগের থেকে একটু বলতে চাই, এই জরেজুল যে প্রধান আসামি তিনি কিন্তু মালয়েশিয়া থাকতেন। মালয়েশিয়ায় থাকাকালীন এই শামীমার সাথে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এবং পরিচয়ের পরে যখন জরেজুল দেশে আসেন তখন ঢাকা এয়ারপোর্টে শামীমা রিসিভ করতে যান। রিসিভ করার পর থেকে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। 1 মাস আগের থেকে সম্পর্ক হয় আশরাফুলের সঙ্গে। এই যে ত্রিভুজ প্রেমের সম্পর্ক, মানে কেউ কাউকে আসলে মেনে নেয়ার মতো ঘটনা নয়, এক প্রকার টাকার লোভে আসলে ফাঁদ পাতা হয়। ফাঁদ পাতার পরে এরকম নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং এখানে যে মূল অপরাধটা বা আমি যদি বলি সামাজিক যে অবক্ষয়, পরকীয়াটা অন্যতম। একদমই তাই, এবং প্রতিনিয়তই ঘটছে এসব ঘটনা, তবুও কিন্তু আমাদের মধ্যে সচেতনতাটা আসছে না। আমরা প্রত্যাশা করব সবাই যেন সচেতন হয় এবং এই ধরনের সম্পর্ক থেকে বিরত থাকেন। তন্ময়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে অবশিষ্ট নেই। বলেন, সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির নির্বাচন। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচন যে শান্তিপূর্ণ হবে, 3টি সাম্প্রতিক ঘটনা এমন বিশ্বাসকে আরো দৃঢ় করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বিঘ্নে বিএনপির মনোনয়ন ঘোষণা, আওয়ামী লীগের সক্ষমতার সীমা এখন পরিষ্কার এবং তা খুবই নগণ্য, এবং পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন আরও সংগঠিত। সব মিলিয়ে জাতির প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। একটি দল পরিকল্পিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানির হিস্সা ও পার্শ্ববর্তী দেশের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত, সে হিসেবে এ দেশকে তাদের ভালো কিছু দেওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 17 বছর শেখ হাসিনার আমলে তারা কিছু দেয়নি, বরং নিয়ে গেছে। এ সময় বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তাদের খবর দেওয়ার সেই সঙ্গে গোরক্ষা যারা শুয়ে আছেন। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় হঠাৎ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। শহর জুড়ে আগুন, ককটেল বিস্ফোরণ আর পালানোর নানা ঘটনার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে বাহিনীটি। এদিকে এর আগের রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ সহ একের পর এক রহস্যজনক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বহু এলাকায় একযোগে আগুন লাগানো ও ককটেল নিক্ষেপের ঘটনায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ছড়ানো অরাজকতা নাকি আরো বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজধানী ঢাকার এখনকার রাতগুলো যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেছে। কারা যেন শহর জুড়ে আগুন, ককটেল বিস্ফোরণ আর পালানোর অদ্ভুত সব ছক এঁকে রেখে যাচ্ছে। এই অস্থির পরিস্থিতির মাঝেই শুক্রবার ভোরে ঘোষণা এলো, ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা আসার ঘণ্টাখানেক আগেই শহরের উত্তর পশ্চিম প্রান্তে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা। বৃহস্পতিবার রাতে শাহ আলীর বেড়িবাঁধে পার্কিং করা একটি বাসে আগুন আচমকাই জ্বলে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয়। একজন ধরা পড়ে, আরেকজন আতঙ্কে তুরাগ নদীতে লাফ দেয়। ইতোমধ্যেই ধরা পড়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরটা যেন জ্বলন্ত গোপন বার্তার মতো ছাই হয়ে পড়ে থাকে। শাহ আলী থানার ওসি গোলাম আজম বলেন, দুজনকে আটক করা হয়েছে। এর আগের রাতগুলোয় ফ্যাসিস্ট দলের দোসররা একই ধরনের আগুন ছড়িয়েছে কমলাপুর, যাত্রাবাড়ি, উত্তরায়। বসুন্ধরায় জ্বলেছে প্রাইভেট কার। মিরপুর থেকে মৌচাক কোনো এলাকা এখন আর নিরাপদ নয়। এমনকি পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। পুরো দেশ যেন এখন আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলার অদৃশ্য খেলায় বন্দী। এখন প্রশ্ন হলো, এই আগুনের ছক কি কেবলই অরাজকতা নাকি আরো বড় কোনো অন্ধকার পরিকল্পনার শুরু? তুষার ইসলাম, জাগো নিউজ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেন গ্রেফতার লিমন মিয়া। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আসামি লিমন পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কি জন্য ভিকটিম আমাদের মাননীয় মহানগর দায়রা জজ স্যারের মিসেসের বিরুদ্ধে কথোপকথনগুলো করেছে বা কিভাবে তার বক্তব্যগুলো মিডিয়ার সামনে আসলো পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও, এই কারণেই মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হইতে মাননীয় পুলিশ কমিশনার স্যারকে সশরীরে হাজির হওয়ার জন্য 19/11/2025 তারিখে একটা আদেশ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 29 জন। শনিবার মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকে পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিশেষজ্ঞ। শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তাও রয়েছেন নিহতদের মধ্যে।
5 জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের সেনাবাহিনীর 92 ঘাঁটি হাসপাতাল এবং শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নোগাম থানার পুলিশ সম্প্রতি জয়েসি মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনাটি তদন্ত করছিল। সেই সূত্রে উদ্ধার করা হয় বিপুল বিস্ফোরক। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাদের একজন আদিল আহমেদ রাথের, যিনি নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের উপর বড় হামলার হুমকি দেওয়া পোস্টার লাগানোর সময় ধরা পড়েন। তদন্তে দিল্লিতে আত্মঘাতী হামলায় জড়িত একটি নেটওয়ার্কের সন্ধানও পাওয়া যায়। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর জেডি মহাজোটের ভরাডুবি হয়েছে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পথ তৈরি করবে। ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। 243 আসনের বিধানসভায় 2 শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও 130 আসন, কোথাও 167 আসন, এমন অনুমানই ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতিশ বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। বিহারে এনডিএ জোটের জয়ের পর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার ভোটেও জয়ের আশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দপ্তরে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ উৎখাত করবে বিজেপি। বিবিসি দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য ভুলভাবে সম্পাদনার অভিযোগে তিনি আগামী সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। 2021 সালের 6 জানুয়ারির এক ভাষণ থেকে কয়েকটি আলাদা অংশ নিয়ে প্যানোরামা একত্রে সম্পাদনা করে। এই সম্পাদনা দেখে এমন ধারণা তৈরি হয় যে ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন। পরে বিবিসি স্বীকার করে সম্পাদনাটি অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর হয়েছে। তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করলেও আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, সম্ভবত আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করবেন তারা। তিনি আরও অভিযোগ করেন যে বিবিসি তার ভাষণের কথা বদলে দিয়েছে এবং জানান, এই ঘটনার পর তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এখনও কথা বলেননি, তবে সপ্তাহান্তে তাকে ফোন করার পরিকল্পনা আছে। এদিকে শনিবার প্রচারিত আরেক সাক্ষাৎকারে, যা এয়ারফোর্স ওয়ানে দেয়া মন্তব্যের আগেই রেকর্ড করা হয়, ট্রাম্প বলেন, বিবিসির বিরুদ্ধে মামলা করা তার দায়িত্ব, না করলে এ ধরনের ঘটনা অন্যদের সঙ্গেও ঘটতেই থাকবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে মেসিময় একটি ম্যাচে 2-0 গোলের জয় পেল আর্জেন্টিনা। 2025 সালে এটাই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। ম্যাচটি ছিল অ্যাঙ্গোলার জন্য বিশেষ, কারণ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের 50 বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি আয়োজন করেছিল তারা। আর্জেন্টিনাকে মাঠে নামাতে অ্যাঙ্গোলা সরকার প্রায় $12 মিলিয়ন ব্যয় করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। লন্ডনের বিখ্যাত 11 নভেম্বর স্টেডিয়াম এ 50,000-এর বেশি দর্শক উপস্থিত ছিলেন এবং ম্যাচের শেষ মুহূর্তে মেসিকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালের মাধ্যমে অভিবাদন জানান দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে 43তম মিনিটে মেসির দুর্দান্ত থ্রু বলে লাউতারো মার্টিনেজ নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন। আর্জেন্টিনার জার্সিতে লাউতারো মার্টিনেজকে মেসির এটি ছিল 9ম অ্যাসিস্ট, যা হিগুয়াইন ও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। ম্যাচের 82তম মিনিটে ভূমিকা বদল হয়। এবার লাউতারোর চতুর রিভার্স পাসে বল পেয়ে মেসি বাম পায়ের নিখুঁত শটে জালে পাঠান বল, ফলে 2-0 ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়। এর মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে তার 196 ম্যাচে 115তম গোল পূর্ণ করেন।
দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় ড্রামে ভরা ২৬ খণ্ড লাশ, বেরিয়ে এলো নতুন তথ্য। প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টাতেই করা হয় হত্যা। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান বিএনপি মহাসচিবের। রাজধানী জুড়ে অদৃশ্য আতঙ্ক, নিরাপত্তা জোরদার। ঢাকা ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন। বিহারে বিজেপি জোটের ভূমিধস জয়, প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে এনডিএ জোট। মোদির নজর এবার পশ্চিমবঙ্গে। এবং মেসির গোল এবং অ্যাসিস্ট, বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলের জয় আর্জেন্টিনার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল ৫টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।